মুভির শুরুটা হয় জাপানের তোচিগি প্রিফেকচারের এক ঘন জঙ্গল থেকে। সেখানে পুলিশ অফিসাররা কিছু নিখোঁজ ব্যক্তির সন্ধানে জঙ্গলের ভেতরে ঘোরাঘুরি করছিলেন। তল্লাশির সময় তারা মাটিতে একটি পুরনো ক্যামেরা এবং কাছেই পোড়া ক্যাম্পফায়ারের চিহ্ন খুঁজে পান। এই অফিসারদের মধ্যে এক মহিলা অফিসার একাই জঙ্গলের মাঝখানে একটি পুরনো ভয়ঙ্কর বাড়ির কাছে পৌঁছান। বাড়িটি দেখে তার পা আপনা আপনি থেমে যায়, কিন্তু কৌতূহলের বশে তিনি ধীরে ধীরে ভিতরে চলে যান। সেখানে তার চোখ পড়ে একটি পুরনো বইয়ের উপর, আর সেই বইয়ের উপর থেকে লাল রঙের অদ্ভুত একটি তরল টপকে পড়ছিল। তিনি ওপরের দিকে তাকান এবং পরের মুহূর্তেই ভয়ে জোরে চিৎকার করে ওঠেন, এবং এখানেই এই দৃশ্যটি পরিবর্তন হয়। এরপর আমরা একটি হাসপাতাল দেখি যেখানে অধ্যাপক রিও এবং তার অনুবাদক কাজুন এক অদ্ভুত রোগীর সাথে দেখা করতে এসেছিলেন। রোগীটি হুইল চেয়ারে বসেছিল, তার মুখ ব্যান্ডেজে ঢাকা ছিল এবং পুরো শরীর প্লাস্টিকের চাদর দিয়ে মোড়ানো ছিল। অধ্যাপক রিও সেই রোগীকে কিছু প্রশ্ন করতে শুরু করেন। অনুবাদক তাকে জিজ্ঞাসা করেন যে তার সাথে আসলে কি ঘটেছিল। এটি শুনেই রোগীটি পুরোপুরি কেঁপে ওঠে ও আতঙ্কিত হয়ে পড়ে। এরপর অধ্যাপক রোগীকে একটি ভিডিও রেকর্ডিং দেখান। ভিডিওতে কেট নামের একটি মেয়ে ছিল। কেট নিজেই ক্যামেরার সামনে কথা বলছিল এবং জানাচ্ছিল যে সে খুব শীঘ্রই তার প্রেমিক জেমসের সাথে জাপান যাচ্ছে। তারা দুজনে চেঞ্জেস ইন রিলিজিয়ন শীর্ষক একটি গবেষণা প্রকল্পের জন্য জাপান যাচ্ছিল। এই বিষয়ে গবেষণা করার জন্য তারা জাপানের বৌদ্ধ মন্দিরগুলোতে কয়েক সপ্তাহ থাকার পরিকল্পনা করেছিল। এই ভিডিওটি দেখেই রোগীটি, যার নাম ক্রিস, তার পুরনো স্মৃতিতে হারিয়ে যায় এবং গল্পটি 5 দিন আগে চলে যায়। এখন আমরা দেখি কেট একটি ট্যাক্সিতে ক্রিসের সাথে বসে আছে। দুজনে জাপানের দিকে যাচ্ছিল এবং কিছুক্ষণ পরে একটি হোটেলে পৌঁছায়। সেখানে কেটের প্রেমিক জেমস তাদের জন্য অপেক্ষা করছিল। তিনজন হোটেলে দেখা করার পর বাইরে ঘুরতে বের হয়। জাপানের গলি ও মন্দিরগুলোতে ঘোরার সময় ক্রিস ক্রমাগত ক্যামেরায় প্রতি মুহূর্ত রেকর্ড করছিল, বিশেষ করে কেটের ছবি। তার চোখ বারবার কেটের উপরই স্থির হচ্ছিল। এসব দেখে জেমসের মনে অস্বস্তি বাড়তে থাকে, কিন্তু সে তখন কিছু বলেনি। হোটেলে ফেরার পর পরিবেশটা একটু অদ্ভুত এবং তীব্র উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ক্রিসকে নিয়ে জেমসের মনে এখন সন্দেহ ও অস্বস্তি। তার মনে হতে থাকে যে কেট আর ক্রিসের বন্ধুত্ব হয়তো ততটা সাধারণ না যতটা সে ভাবছিল। তাই নিজের সন্দেহ দূর করার জন্য সে কেটকে জিজ্ঞাসা করে যে সে কখন থেকে ক্রিসকে চেনে। আপনি কি বসে বসে গেম খেলছেন? তাহলে ক্রিকেক্সে খেলুন, সাথে টাকা উপার্জন করুন। নতুন অ্যাকাউন্ট খুললেই পাচ্ছেন 100টি স্পিন একদম ফ্রি। জন্মদিনে থাকছে বিশেষ গিফট, পেয়ে যান 1000 টাকা বোনাস। লগ ইন করলেই প্রতিদিন 205টি ফ্রি স্পিন। 200 টাকা ডিপোজিটে পেয়ে যান 3000 টাকা বোনাস। ডিপোজিট করুন আর জিতে নিন আইফোন 17 প্রো ম্যাক্স। আর জেতা টাকা তুলুন নিরাপদ উপায়ে, বিকাশ, নগদ, রকেট উপায় এবং ভারতে ফোনপে, গুগল পে, ইউপিআই এর মাধ্যমে। লেনদেন করুন দ্রুত এবং নিশ্চিন্তে। তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেক্স অ্যাপসে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। কিন্তু কেট তার উত্তর না দিয়ে উল্টো বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য তার সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে। পরের দিন তিনজন ট্রেন ভ্রমণে বের হয়। পথে জেমস ক্রিসের সাথে সাধারণ কথাবার্তা শুরু করে। সে জানতে চায় যে ক্রিস কিভাবে জাপানি ভাষা শিখেছে এবং সে ও কেট কতদিন ধরে একে অপরকে চেনে। আসলে ক্রিস তাদের সাথে ছিল কারণ সে জাপানি ভাষায় পারদর্শী ছিল এবং গবেষণা প্রকল্পের সময় তাদের অনুবাদের কাজে সাহায্য করতে পারত। ক্রিস হেসে জানায় যে সে সবসময় জাপান আসার স্বপ্ন দেখত, তাই এই ভাষা শিখে নিয়েছে। তবে সে অন্য প্রশ্নের উত্তর দেয়নি। জেমস আবার সেই প্রশ্নটি করে, কিন্তু তখনই কেট মাঝখানে এসে আলোচনার বিষয় পাল্টে দেয়। এরপর তিনজন একটি শহরে পৌঁছায় এবং জায়গাটি ঘুরে দেখতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা একটি অ্যান্টিক দোকানে পৌঁছায় যেখানে জাপানি শিল্পকর্ম এবং প্রাচীন জিনিসপত্র রাখা ছিল। তিনজনই আলাদা আলাদা জিনিস দেখছিল এবং সেগুলোর সাথে সময় কাটাচ্ছিল। এরই মধ্যে কেটের চোখ সেই পুরনো বইটির উপর পড়ে যা আমরা শুরুর দৃশ্যে দেখেছিলাম। সে বইটি তুলে নিয়ে পড়তে শুরু করে এবং পৃষ্ঠাগুলোতে কিছু সুন্দর মন্দিরের ছবি দেখতে পায়। সে ক্রিসের সাহায্য নিয়ে তাকে বইটি পড়তে বলে। ক্রিস পড়তে পড়তে জানায় যে বইটিতে একটি দ্রুত রূপ পরিবর্তনকারী অর্ধেক নারী ও অর্ধেক শিয়ালের কথা উল্লেখ আছে। এটা জেনে কেট উৎসাহিত হয় এবং সেই জায়গাটি ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করে। ক্রিস এতে রাজি হয় এবং দুজনই জায়গাটি আরো বিস্তারিতভাবে দেখার জন্য প্রস্তুত হয়। যখন তারা বইটি কেনার জন্য কাউন্টারের দিকে যায় তখন দোকানদার বইটি দেখে একটু ভীত মনে হয়। সে সরাসরি বলে দেয় যে বইটি তাদের কাছে বিক্রি করতে পারবে না। এরপর সে জানায় যে দোকান বন্ধের সময় হয়ে গেছে এবং তাদের দোকান থেকে চলে যেতে বলে। অনিচ্ছা সত্ত্বেও তিনজন দোকান থেকে বেরিয়ে আসে। হতাশ হয়ে কেট তার রুমে ফিরে
মন্দিরে যায়। আর ক্রিস ও জেমস একটু মজা করার জন্য একটি ক্লাবের দিকে যায়। ক্লাবে ঢোকার পর জেমস অন্য একটি মেয়ের সাথে নাচতে ও মিশতে শুরু করে। ক্রিস এই পুরো দৃশ্যটি তার ক্যামেরা দিয়ে রেকর্ড করে নেয়। এরপর ক্রিস ক্লাব থেকে বেরিয়ে আসে। কেটের প্রতি তার অনুভূতির কারণে সে আবার সেই অ্যান্টিক শপটির দিকে যায়। সেখানে পৌঁছে সে দেখে যে দোকানে কেউ নেই। এটা দেখে সে সেই বইটি খুঁজতে শুরু করে, এই ভেবে যে এটি দিয়ে সে কেটকে খুশি করতে পারবে। তখনই তার পেছনে সিয়াতা নামের একটি ছেলে আসে। সে ক্রিসকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে তাকে সাহায্য করতে পারে। ক্রিস কিছুক্ষণ অবাক হয়, তারপর হেসে জিজ্ঞাসা করে দোকানের মালিক কোথায়। সিয়াতা জানায় যে মালিক এখন এখানে নেই এবং আপাতত সে দোকান সামলাচ্ছে। ক্রিস বলে যে এই বইটি তার যে কোনো মূল্যেই চাই। সিয়াতা জানতো না যে মালিক তাদের বইটি দিতে নিষেধ করেছিলেন এবং সে বইটি ক্রিসের কাছে বিক্রি করে দেয়। এরপর ক্রিস বইটি নিয়ে দোকান থেকে বেরিয়ে আসে। ক্রিস একটি বারে যায় এবং সেখানে বইটি পড়তে শুরু করে। তার পাশে বসা একজন লোক বইটি চিনতে পারে এবং ক্রিসকে জানাতে শুরু করে যে বইটি যে মন্দিরের কথা বলছে সেটি একটি অভিশাপগ্রস্ত মন্দির এবং সেখানে যাওয়া নিরাপদ হবে না। কিন্তু ক্রিস তার কথাটিকে হালকাভাবে নেয় এবং সে বারটেন্ডারকে সেই মন্দির সম্পর্কে জিজ্ঞাসা করে। বারটেন্ডার জানায় যে এই মন্দিরটি তার নিজের গ্রামেই আছে এবং ক্রিসকে সেখানে পৌঁছানোর রাস্তাও বলে দেয়। বার ছাড়ার সময় ক্রিস এক জায়গায় থেমে টাকা বের করতে শুরু করে। তখন তার সব কয়েন নিচে পড়ে যায়। সে যখন নিচে ঝুঁকছে, পাশ থেকে এক গৃহহীন মহিলা তার কাছে এসে কয়েনগুলো তুলতে শুরু করে। তখনই ক্রিসের চোখ মহিলার মাথায় সিংহের চিহ্ন এবং তার অন্ধ চোখের ওপর পড়ে এবং মহিলাও হঠাৎ তাকে সতর্ক করে দিতে থাকে যে সেই মন্দিরে যাওয়া তার জন্য সবচেয়ে বড় ভুল হবে। ভয়ে ক্রিস সেখান থেকে ছুটে তার ঘরে ফেরে এবং বইটি টেবিলের উপর রেখে ঘুমাতে চলে যায়। পরের দিন যখন তার ঘুম ভাঙে, কেট তার সামনে বসে হাসছিল এবং সেই বইটি দেখছিল। ক্রিস হেসে জানায় যে সে মন্দিরে যাওয়ার রাস্তাও খুঁজে পেয়েছে। এরপর তিনজন তৈরি হয় এবং তাদের যাত্রা শুরু করে। তারা একটি গ্রামে পৌঁছায় যেখানে প্রথমে একজন লোক তাদের দেখে উপেক্ষা করে দৌড়ে পালিয়ে যায়। কিছুটা দূরে তারা এক মহিলার সাথে দেখা করে এবং তাকে ঘর ভাড়া নেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করে। মহিলা তাদের জানায় যে ওপরে পাহাড়ে একটি রেস্তোরাঁ আছে যেখানে ঘর ভাড়া পাওয়া যায়। সেখানে যাওয়ার সময় তারা এক বৃদ্ধ লোককে দেখতে পায় যিনি হঠাৎ তাদের কাছে এসে জিজ্ঞাসা করেন যে তারা এই গ্রামে কেন এসেছেন। ক্রিস তাকে মন্দিরের কথা জানায়। এটা শুনে বৃদ্ধ লোকটিকে খুব চিন্তিত দেখায়। এরপর তিনি তাদের একটি গল্প শোনাতে শুরু করেন যে প্রায় 10 বছর আগে হিতোশি নামের একটি ছোট্ট ছেলে মন্দির থেকে একটি আমন্ত্রণ পেয়েছিল। তখন ছেলেটি কিছু অদ্ভুত এবং ভয়ঙ্কর দৃশ্য দেখতে শুরু করেছিল, তাই সে সেই মন্দিরে গিয়েছিল। যখন সেই ছেলেটি মন্দির থেকে ফিরে আসে তখন তার চোখ দুটি তার হাতে ছিল। এরপর বৃদ্ধ লোকটি তাদের সতর্ক করে দেন যে মন্দিরটি অভিশাপগ্রস্ত এবং তারা যদি বুদ্ধিমান হয় তবে তাদের সেখানে যাওয়া উচিত নয়। কেট এবং জেমস বৃদ্ধ লোকটির কথা বিশ্বাস করে না, তাই তারা তাকে উপেক্ষা করে হোটেলের দিকে এগিয়ে যায়। রেস্তোরাঁয় পৌঁছে তাদের সাথে হোটেলের মালিকের দেখা হয় যিনি সরাসরি তাদের ঘর দেখাতে নিয়ে যান। কিন্তু তখনই ক্রিসের চোখ একটি ঘরে পড়ে যেখানে সে চোখবিহীন এক ব্যক্তিকে দেখতে পায়। এটা দেখে ক্রিস ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাতে যখন কেট এবং জেমস আশপাশের জায়গাগুলো ঘুরে দেখতে বেরোয় তখন ক্রিস তার ঘরে বই পড়তে ব্যস্ত ছিল। তখনই হোটেলের মালিক সেখানে আসে এবং তাকে পানীয় পানের জন্য আমন্ত্রণ জানায়। ক্রিস তার সাথে লাউঞ্জে যায় যেখানে দুজন পান করতে করতে কথা বলতে শুরু করে। কথায় কথায় সেই মহিলাও মন্দিরের কথা উল্লেখ করে এবং সে একই গল্পটি পুনরাবৃত্তি করে যা আগে গ্রামের সেই বৃদ্ধ লোকটি তাদের শুনিয়েছিলেন। তিনি জানান যে যখন থেকে মন্দিরের রাস্তাগুলো আবার খোলা হয়েছে তখন থেকে গ্রামের মানুষ ভয়ের ছায়ায় দিন কাটাচ্ছে এবং কেউ সেখানে যাওয়ার সাহস করে না। কিছুক্ষণ পরে সেই মহিলা উঠে চলে যান। তার চলে যাওয়ার পর ক্রিস তার ক্যামেরা দিয়ে ঘরের ভেতরে রাখা পুরনো ছবিটি রেকর্ডিং করতে শুরু করে। তখনই তার চোখ দরজার দিকে পড়ে যেখানে সেই ছেলেটি দাঁড়িয়েছিল যে তাকে বইটি বিক্রি করেছিল। ক্রিস তাকে দেখে অবাক হয়ে যায়। সিয়াতা শান্ত স্বরে জানায় যে এটি তার বাড়ি এবং তার এখানে প্রায়ই আসা যাওয়া থাকে। এরপর সে ক্রিসকে মন্দিরে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। ক্রিস প্রথমে একটু দ্বিধা করে কিন্তু শেষ পর্যন্ত তার কথা মেনে নেয়। ঠিক সেই সময় পেছন থেকে হোটেলের মালিকের আওয়াজ আসে যিনি বলেন যে এখন ঘুমানোর সময় হয়েছে। রুমের দিকে ফেরার সময় ক্রিসের চোখ বাইরে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ লোকের উপর পড়ে। ইনি সেই ব্যক্তি যাকে সে আগে একটি ঘরে চোখবিহীন অবস্থায় দেখেছিল। তখনই সে বুঝতে পারে যে এই সেই ব্যক্তি যার কথা গ্রামের সেই বৃদ্ধ লোকটি উল্লেখ করেছিলেন। ক্রিস তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে তার চোখের কি হয়েছে এবং মন্দিরের সত্য জানতে চায়। লোকটি বলতে শুরু করে যে ছোটবেলায় সে একা মন্দিরে যায়নি, বরং তার সাথে আরো কিছু শিশুও গিয়েছিল যারা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তিনি জানান যে
রাত অনেক হয়েছিল, কিন্তু যখন শিশুরা ফিরে আসেনি তখন গ্রামবাসীরা তাদের খুঁজতে খুঁজতে মন্দিরে পৌঁছায়। সেখানে তারা এক সন্ন্যাসীকে পায় এবং গ্রামবাসীরা তাকে শিশুদের সম্পর্কে জিজ্ঞাসা করলে সে না জানার ভান করার চেষ্টা করে। গ্রামবাসীদের সন্দেহ হয় এবং রাগে তারা তাকে মেরে ফেলে, কিন্তু এরপরেও সেই শিশুরা আর কখনো ফিরে আসেনি। তখন থেকে প্রতি বছর গ্রামের মানুষ মন্দিরের সামনে প্রার্থনা করে এই আশায় যে সেই শিশুরা কোনোভাবে ফিরে আসবে, কিন্তু তারা আজ পর্যন্ত ফেরেনি। এই কথা বলে সেই লোকটি চুপচাপ সেখান থেকে চলে যায়। রাতে কেট এবং জেমস ফিরে আসে এবং তাদের ঘরে ঘনিষ্ঠ হতে শুরু করে। এর মধ্যে ক্রিস তার ঘর থেকে ক্যামেরায় সবকিছু রেকর্ড করছিল। তখন সে লক্ষ্য করে যে কোনো এক লোক আস্তে করে তার ঘরের দরজা খুলে উকি দিচ্ছে। লোকটির চোখ ক্রিসের উপর পড়তেই সে সাথে সাথে পালিয়ে যায়। ক্রিস ঘাবড়ে বাইরে দেখতে বেরোয়, কিন্তু ভুলবশত কেট এবং জেমসের ঘরে ঢুকে যায়। জেমস তাকে দেখে রেগে জিজ্ঞাসা করে যে সে কি করছে। এর উত্তরে ক্রিস ক্ষমা চায় এবং এরপর তিনজনই নিজেদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ক্রিস, জেমস এবং কেট পাহাড়ের দিকে রওনা হয়। এই ভ্রমণে কেট এবং জেমস ক্রিসকে অনুসরণ করছিল, কারণ তারা ভেবেছিল ক্রিস মন্দিরে যাওয়ার রাস্তা জানে, কিন্তু আসলে ক্রিস সেই ছেলে শিয়াতাকে অনুসরণ করছিল যে তাদের রাস্তা দেখাচ্ছিল। কিছুক্ষণ হাঁটার পর তারা মন্দিরের এলাকার মূল প্রবেশদ্বারে পৌঁছায়। সেখানে তারা একটি পুরনো পাথরের মূর্তি দেখতে পায়। শিয়াতার কথায় ক্রিস সেই মূর্তির সামনে প্রার্থনা করতে শুরু করে। অন্যদিকে জেমস আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখতে বেরিয়ে যায়। অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও জেমস ফিরে না আসায় ক্রিস এবং কেট তাকে খুঁজতে বের হয়। তারা জেমসকে কাছেই একটি গুহার ভেতরে খুঁজে পায়। জেমস জানায় যে এই জায়গাটি একটি পুরনো খনির মতো, যা হয়তো মাইলের পর মাইল ভেতরে চলে গেছে। সে ভেতরে গিয়ে দেখার জন্য জিদ করে, কিন্তু কেট তাকে থামিয়ে দেয়। এতে জেমস কিছুটা রাগ করে। সামনে চলতে চলতে তারা সবাই একটি জায়গায় পৌঁছায় যেখানে তারা সেই মূর্তিটি দেখতে পায় যা বইটিতে আঁকা ছিল। কেট অবাক হয়ে জিজ্ঞাসা করে যে এই মূর্তিটি কিসের। ক্রিস জানায় যে এটি ট্রিকস্টারের মূর্তি, অর্থাৎ এক রূপ পরিবর্তনকারী দেবতা যিনি মন্দিরকে রক্ষা করেন। এটা শুনে কেট একটু ঘাবড়ে যায়। অন্যদিকে শিয়াতা মূর্তিটির দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে এবং তারপর চুপচাপ তাদের পেছন পেছন হাঁটতে শুরু করে। কিছুক্ষণ পরে তারা অবশেষে মন্দিরের সামনে পৌঁছে যায়। জেমস এবং কেট সঙ্গে সঙ্গে ভেতরে যেতে শুরু করে, কিন্তু ক্রিস পেছনে থেমে যায়, কারণ সে দেখে যে শিয়াতা একটি গাছের পেছনে কিছু দেখছে। ক্রিস শিয়াতার কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে সে কি পেয়েছে। শিয়াতা মেঝে থেকে একটি পুরনো ঘন্টা তুলে দেখায় এবং জানায় যে এখন তার বাড়ি ফিরে যেতে হবে। যাওয়ার আগে সে ক্রিসকে সতর্ক করে দেয় যে অন্ধকার হওয়ার আগে যেন তারা মন্দির থেকে ফিরে আসে, না হলে এখানে তাদের সাথে খারাপ কিছু ঘটতে পারে। ক্রিস শুধু মাথা নেড়ে তার কথা মেনে নেয়, কিন্তু ঠিক এই সময় ক্রিসের পেছনে আমরা একটি অদ্ভুত আকৃতি লক্ষ্য করি যা পরের মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। বাইরে কেট এবং জেমস মন্দিরের চত্বরে পৌঁছে গিয়েছিল আর ক্রিস মন্দিরের ভেতরে চলে গিয়েছিল। কেট পাথরের সমাধিগুলোর ছবি তুলছিল আর ক্রিস ভেতরের মূর্তিগুলোর রেকর্ড করছিল। কিছুক্ষণ পরে জেমস বলে যে এখন অন্ধকার নামছে এবং তাদের রুমে ফিরে যাওয়া উচিত। কেট বলে যে তারা আরো কিছুক্ষণ থাকবে এবং সে একা আশেপাশের জায়গা দেখতে বেরিয়ে পড়ে। কিছুটা দূরে যেতেই সে ঝোপের পেছন থেকে খসখসানির হালকা শব্দ শুনতে পায়। সে ভাবে হয়তো জেমস মজা করছে, তাই সে তার নাম ধরে ডাকে, কিন্তু সামনে থেকে কোনো উত্তর আসে না। ঠিক তখনই জেমস সেখানে এসে পৌঁছায়। এতে কেট কিছুটা স্বস্তি বোধ করে। জেমস কিছু বলতে যাচ্ছিল, কিন্তু কেট মাঝখানে বলে ওঠে যে আগে ক্রিসকে খুঁজে নেওয়া যাক, তারপর হোটেলে ফেরা হবে, এবং দুজন দ্রুত মন্দিরের দিকে এগিয়ে যায়। এদিকে মন্দিরের ভেতরে ক্রিস দেখে যে মেঝেতে মাঝখানে একটি জায়গায় ফাটল পড়েছে। সে ক্যামেরা সেদিকে ঘোরায় আর ভেতরে কিছু নড়াচড়া দেখতে পায়। ক্রিস ঝুঁকে সেই ফাটলটি মনোযোগ দিয়ে দেখতে থাকে, কিন্তু তখনই হঠাৎ সেখান থেকে একটি পচাগলা হাত বেরিয়ে আসে এবং ক্রিসের পা ধরে তাকে টেনে নিচে নামিয়ে নেয়। ক্রিসের চিৎকার পুরো মন্দিরে প্রতিধ্বনিত হয়। আওয়াজ শুনে কেট এবং জেমস ভয় পেয়ে তার দিকে দৌড়ে যায়। ভেতরে পৌঁছে তারা মেঝেতে একটি গভীর গর্ত দেখতে পায়। জেমস কিছু না ভেবেই নিচে নেমে যায় এবং অজ্ঞান হয়ে থাকা ক্রিসকে জাগানোর চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ পরে ক্রিস ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। তার মুখটা ছিল ভীত এবং তার শ্বাস দ্রুত চলছিল। তার পা ভেঙে যাওয়ায় সে ঠিকমতো হাঁটতে পারছিল না। এই অবস্থায় তারা রাতভর সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়, কারণ পাহাড় থেকে নিচে নামা এখন শুধুমাত্র সকালেই সম্ভব ছিল। মন্দিরের বাইরে তারা একটি ছোট্ট ক্যাম্প তৈরি করে নেয়। কিছুক্ষণ পরে জেমস আগুন জ্বালিয়ে রাখার জন্য কাঠ আনতে চলে যায়। তখন কেট এবং ক্রিস একা ছিল। কথা বলার সময় জানা যায় যে তারা
দুজনেই আগে প্রেমের সম্পর্কে ছিল এবং এখন কেট গর্ভবতী ছিল এবং বাচ্চাটি ক্রিসেরই ছিল, কিন্তু এই কথাটি এখনো জেমসকে বলা হয়নি। কেট ঠিক করে যে জেমস ফিরলেই সে সব সত্যি বলে দেবে। ঠিক তখনই জেমস ফিরে আসে এবং কেটকে জিজ্ঞাসা করে যে সে কি বলতে যাচ্ছিল। পরিবেশ হঠাৎ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। জেমসের মুখের অভিব্যক্তি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে কিছু একটা আন্দাজ করে ফেলেছে এবং সে কেটকে নিয়ে মন্দিরের ভেতরে চলে যায়। সেখানে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। বাইরে বসে ক্রিস সবকিছু দেখছিল কিন্তু কিছু করতে পারছিল না। কিছুক্ষণ পরে জেমস বাইরে আসে, ক্রিসের সামনে খাবারের ব্যাগ এবং জলের বোতল রাখে এবং বলে যে সে নিচে গিয়ে সাহায্য আনবে। তার আচরণ থেকে স্পষ্ট ছিল যে সে সত্য জানতে পেরেছে এবং সে খুব রেগে আছে। কেট তাকে থামানোর চেষ্টা করে কিন্তু সে কিছু না শুনেই সেখান থেকে চলে যায়। নিচে নামার সাথে সাথেই তার সাথে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সে যে পথেই যাক না কেন বারবার সেই একই জায়গায় ফিরে আসছিল যেখানে সেই জীবিত মূর্তিটি ছিল। অন্যদিকে কেট ক্যাম্পের জন্য কাঠ আনতে গিয়েছিল। তখন হঠাৎ তার টর্চ বন্ধ হয়ে যায় এবং সে ভয় পেয়ে কাঁদতে শুরু করে। তখনই তার পেছনে বেশ কিছু ছোট শিশুর মতো আকৃতি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পরে সে ফিরে আসে এবং ক্রিসকে মন্দিরের ভিতরে নিয়ে যায়। সেখানে দুজন রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। এদিকে জেমস আরো একবার সেই জীবন্ত মূর্তিটির কাছে পৌঁছায়, কিন্তু এবার সেই মূর্তিটি তার প্ল্যাটফর্মে ছিল না। তখনই হঠাৎ তার সামনে মানুষের মতো দেখতে একটা প্রাণী এসে দাঁড়ায়, ঠিক সেই মূর্তির মতো কিন্তু জীবন্ত। সেই প্রাণীটি জেমসের উপর আক্রমণ করে। মন্দিরের ভেতরে বসে থাকা কেট এবং ক্রিস দূর থেকে জেমসের চিৎকার শুনতে পায়। কেট বুঝতে পারে যে জেমস কোনো বিপদে পড়েছে এবং সে তাকে সাহায্য করার জন্য পাহাড়ের দিকে ছুটে যায়। অন্যদিকে ক্রিস মন্দিরের বাইরে একটি অদ্ভুত লোককে দেখতে পায় যে তার দিকে এগিয়ে আসছিল। ভয়ে সে কোনো মতে হামাগুড়ি দিয়ে মন্দিরের ভেতরে যায় এবং নিজেকে ভেতরে বন্ধ করে নেয়। অন্যদিকে কেট অন্ধকারে জেমসের টর্চের আলো দেখতে পায়। সে সেই আলো অনুসরণ করতে করতে সেই খনিটির কাছে পৌঁছায়। কিছুটা দূরে যাওয়ার পর রাস্তা বন্ধ দেখতে পায়। তখনই পেছন থেকে সেই দানবীয় প্রাণীটি দেখা যায় যেটি জেমসকে আক্রমণ করেছিল। কিছুটা দূরে কেট জেমসকেও দেখতে পায়, কিন্তু তার অবস্থা খুব খারাপ ছিল। তাকে কোনো দানবীয় শক্তি দ্বারা আচ্ছন্ন মনে হচ্ছিল। এটা দেখে কেট সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু গুহার প্রস্থান পথ আপনা আপনি বন্ধ হয়ে যায়। এখন সে সেখানে ফেসে যায় কোনো রাস্তা ছাড়াই। এদিকে মন্দিরে লুকিয়ে থাকা ক্রিস ভাবছিল যে এখন সে নিরাপদ, কিন্তু তখনই মেঝেতে ফাটল দেখা দিতে শুরু করে এবং সেগুলোর ভেতর থেকে বেশ কিছু দানবীয় শিশুর আকৃতি বেরিয়ে আসে। তারা সবাই ক্রিসের দিকে এগিয়ে আসতে থাকে। সে পালানোর চেষ্টা করে কিন্তু সেই শিশুরা সবাই তাকে আক্রমণ করে। এরপর গল্পটি আবার বর্তমানে ফিরে আসে, যেখানে ক্রিস ইন্টারোগেশন রুমে বসেছিল এবং অফিসার রিও তাকে জিজ্ঞাসাবাদ করছিলেন। রিও জিজ্ঞাসা করেন যে কেটের কি হলো, কিন্তু ক্রিস চুপ থাকে। সে শুধু জিজ্ঞাসা করে সিয়াতা এখানে কি করছে। রিও অবাক হয়ে বলেন যে গ্রামে সিয়াতা নামে কোনো ছেলেই নেই। এরপর একটি মন্টেজ দেখানো হয় যেখানে সেই দিনগুলো দেখানো হয় যখন ক্রিস সিয়াতার সাথে দেখা করেছিল, কিন্তু এখন স্পষ্ট হয় যে আসলে সিয়াতা সেখানে অন্য কারো কাছে দৃশ্যমান ছিল না। সে কেবল ক্রিসের চোখেই ধরা দিচ্ছিল। রিওর সন্দেহ হয় যে জেমসের মৃত্যুর পেছনে ক্রিসের হাত আছে। এরপর একটি ফ্ল্যাশব্যাকে সত্যিটা সামনে আসে যে জেমসকে কোনো ডেমন নয়, ক্রিস নিজেই মেরেছিল। ক্রিস নিজেও বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। রিও তার ডিপার্টমেন্টে ফোন করে জানায় যে ক্রিস কিছু লুকাচ্ছে। ঠিক সেই সময় ইন্টারোগেশন রুমের বাইরে বেঞ্চে সিয়াতাকে দেখা যায়। তার চোখ এখন পুরোপুরি কালো হয়ে গেছে। সেই মুহূর্তে ক্রিসের শরীরে পজেশন শুরু হয়। সে কলম তুলে অনুবাদকের উপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। এবং মুভির শেষ দৃশ্যে সেই হোটেলের মালিককে দেখা যায় যিনি সেই শিশুদের ছবিগুলোর সামনে মোমবাতি জ্বালাচ্ছিলেন, যারা বছরের পর বছর আগে এই গ্রাম থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। আর সেই ছবিগুলোর মধ্যে সিয়াতাও ছিল। এখন এটা পরিষ্কার হয়ে যায় যে সিয়াতা আসলে সেই শিশুদের মধ্যে একজন ছিল যারা বহু বছর আগে এই গ্রাম থেকে রহস্যময়ভাবে নিখোঁজ হয়েছিল। আর এই ভয়ঙ্কর সত্যের মধ্য দিয়েই মুভিটি এখানেই শেষ হয়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং এই রকম এবং অন্যান্য সকল ধরনের মুভির এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।